পার্ট 2, তাই তো? পার্ট 2 লিখে দিচ্ছি, অনলাইনে যারা আছে তাদের সুবিধা হবে একটু। তাহলে আমরা প্রথম দিন পর্যন্ত দেখে নিলাম হচ্ছে ইএমএফ পর্যন্ত, তাই তো? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স দেখা হয়ে গেল, তড়িৎচালক বল। এবার একটা জিনিস বলো তো আমাকে, যে আমরা এই বাড়িতে যখন পড়ি তখন কীরকম অবস্থায় পড়ি, আর যখন আমরা একটা জায়গায় এসে পড়ি তখন কি আমরা একই রকমভাবে পড়তে পারি? আমাদের সবটা এফিসিয়েন্সি দিতে পারি? আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বলছি প্রমাণ বিজারণ বিভব। তাহলে প্রমাণ অবস্থা আমরা কখন বলবো প্রমাণ অবস্থা? আমি এর জন্য একটা সংজ্ঞায় জিজ্ঞেস করলাম যে প্রমাণ তড়িৎদ্বার বিভব। কেন প্রমাণ কেন বললাম? সবগুলো সক্রিয়তাকে কি ধরলাম আমরা এখানে? এক। ঠিক আছে, তার মানে ওর বেস্ট অবস্থায় আছে। আরেকটা টেম্পারেচার প্রেশার কন্ডিশনগুলি আছে আমাদের, এসটিপি বা এনটিপি যাই বলো, তাই তো? নর্মাল টেম্পারেচার প্রেশার কন্ডিশনে আমাদের যেতে হবে, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে আমাদের বাড়িতে আমরা একরকম পড়বো, এখানে আমরা আরেক রকম পড়বো ব্যাচের মধ্যে আসলে। তো এবার প্রমাণ তড়িৎদ্বার বিভব কিন্তু আমরা কোনো কিছুকে রেফারেন্স ধরে ওর প্রমাণ অবস্থায়, মানে আমি বলতে পারি আমি বাড়ির পড়াটা কেন বলছি, কারণ বাড়িতে হচ্ছে আমরা সব থেকে বেশি কমফোর্টেবল, আমার যেরকম ইচ্ছা সেরকম ভাবে আমি পড়তে পারি। কিন্তু সেই পড়াটাই আমি যখন তোমাদের মধ্যে বলবো যে এই পড়াটা এখানে বসে পড়ো শেখো, তখন কি সেরকম ভাবে তোমরা পড়তে পারবে? সময় লাগবে বেশি, সময় বেশিও লাগতে পারে, এমনকি একটা জিনিস খুব তাড়াতাড়িও বুঝে যেতে পারে, আমি জানি না কি অবস্থা হতে পারে। তাহলে একটা গেল স্ট্যান্ডার্ড অবস্থায়, আরেকটা চলে আসলো কোষের মধ্যে। যখন কোষের মধ্যে আসবো তখন কিন্তু আমার একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে। এটা কিন্তু একটা অ্যাসেম্বল, যদি আমি কম্পিউটার ভাষায় বলি তাহলে অ্যাসেম্বল। আমি আলাদা আলাদা পার্টগুলো জোড়া করতে চাইছি, তাই তো? তোমরা আলাদা আলাদা পড়ছিলা তোমাদের প্রমাণ অবস্থায়। একটা স্ট্যান্ডার্ড একজনকে ধরে নিচ্ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 18 ঘন্টা করে পড়তো, ঠিক আছে? এখন তুমি বাড়িতে কত ঘন্টা করে পড়ছো এই হিসাবে তুমি বাড়িতে স্ট্যান্ডার্ড। কিন্তু যখন আমি তোমাদের একসাথে বসাবো, তোমাদের লেভেলে সবাইকে একসাথে বসাবো, তখন আমরা দেখবো যে পড়াশোনাটা কী অবস্থায় আসে, কী অবস্থায় আসে না। সেই জন্য আমাদের একটু নার্সদের সমীকরণের দিকে যাব। তার আগে আমরা দেখে নিই যখন ওরা সিস্টেমে থাকবে তখন ওদের কী অবস্থায় থাকে। এই জন্য আমরা একটু সাম্য অবস্থায় চলে যাব। ধরো আমরা একটু সাম্য অবস্থার দিকে, একটু সাম্য অবস্থা বা সাম্য ধ্রুবকের একটু গল্পটা আমরা দেখব। লাগবে সাম্য ধ্রুবক। তাহলে এই সাম্য ধ্রুবকটা বোঝার জন্য আমাদের একটা বিক্রিয়া জানতে হবে, তারপরে দেখবো সাম্য ধ্রুবকটা কি। ধরো এ মোল বিক্রিয়া করলো, বি এর ডি মোল বিক্রিয়া করবে, তৈরি হলো, উৎপন্ন হলো, তাই তো? এইবার এই বিক্রিয়াটা বলছে এটা সাম্য বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা সাম্য ধ্রুবকটা বের যদি করতে চাই তাহলে আমরা সাম্য ধ্রুবক বলতে আমরা একটা কে ধরে নিলাম। তাহলে এইটা সমান সমান আমরা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, তাই তো? তাহলে এটাই তো আমাদের সাম্য ধ্রুবক। যদি সাম্য ধ্রুবকটা 1 হয়, যদি এর মানটা 1 হয় তাহলে আমরা বিক্রিয়াটা কি জানতাম? যদি 1 হয় তাহলে এর গাঢ়ত্ব যায়, এর গাঢ়ত্ব যায়। অর্থাৎ আমি একটা বড় জার থেকে একটা ছোট জারের মধ্যে আমি পাইপ দিয়ে জল ট্রান্সফার করছি। যতক্ষণ পর্যন্ত না দুইজনের জলের স্তরটা লেভেল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হয় এটার থেকে জল কম উপরের থেকে নিচের দিকে যেতে থাকবে। তাহলে সাম্য অবস্থা কি হবে? যে দুইটারই জলস্তর কিন্তু সমান। মনে হবে যে এইখান থেকে এখানে জল যাচ্ছে না, কিন্তু এখানে যতটুকু যাচ্ছে ততটুকুই আসতেছে। এটা হচ্ছে 1-এর সমান। আর যদি 1-এর বেশি হয়ে যায় তার মানে স্টিল কিন্তু জলটা কিন্তু কী হবে? একমুখী একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে এই সাম্য ধ্রুবকটা আমরা একটু এখান থেকে জেনে নিলাম। তাহলে এই যদি হয় তাহলে এইকে আমরা বিক্রিয়াজাত পদার্থ কি আছে এখানে সি, আর আমরা জানি এর আণবিকতাটা যা বা এর অ্যাক্টিভিটিটাকে আমরা উপরে নিয়ে নিচ্ছি, তাই তো? এর অ্যাট এ টাইম যতগুলি মোল একসাথে বিক্রিয়া করবে, যেটা আমরা পরবর্তীতে দেখব ক্রম,
এর রাসায়নিক গতিবিদ্যায় আমরা দেখবো এটা ক্রম, মানে একসাথে কতটুকু। ধরো আমি একটা বড় বরফ টুকরা নিলাম, বরফটা কি একসাথে গলে যাবে, একবারে গলে যাবে? উপরের স্তরটা প্রথমে কেন গলবে? তাই কি? তোমাকে আমি এখন একটা লাঠি দিয়ে ধরো এই যে এর লাঠিটা দিয়ে যখনই মারতে গেলাম তখন কিন্তু এর একটা জিনিস সামনে চলে আসলো, কি? হাত। তার মানে সব থেকে অ্যাক্টিভ কি আমাদের বডির? হাত। মানে এই প্রক্রিয়াটা চলার জন্য সবার প্রথমে আমার হাতটা আসলো, হাত দিয়ে বাধা দিব। তার মানে আমাদের শরীরের সবচেয়ে সক্রিয় অংশ কোনটা? আমাদের হাত। তাহলে আমি ওকে মারতে গেলাম, আমার হাতটা চলে আসলো, তার মানে ব্যথাটা আগে কে খাবে? হাত। তাহলে একটা বরফ যখন গলবে তাহলে বরফের সব থেকে অ্যাক্টিভ পার্ট থেকে গলবে, ওর অ্যাক্টিভ পার্ট কোনটা? বাইরের তলটা। ঠিক আছে, এইবার আমি 1 গ্রাম বরফ নিলাম, 1 গ্রাম বরফ কি, বা আমি এখনো বরফ নিলাম, এখনো বরফ কি এট এ টাইম গলে যাবে? না। এর কিছুটা ভগ্নাংশ এট এ টাইম গলবে, সেই ভগ্নাংশটা ওর আপার সারফেসটা। হ্যাঁ, ধরো এখনো নিলাম, দেখলাম এখনোর মধ্যে হয়তো 0.025 ওই আপার সারফেসে অ্যাক্টিভ পার্ট হচ্ছে 0.025। ঠিক আছে, তাহলে ওইটুক পরিমাণ আগে গলবে। এটা কত মোল ভগ্নাংশ বা কত ভগ্নাংশ গলব, ওইটাকে আমরা চূড়ায় উঠাই দিব, পাওয়ারে উঠাই দিব। বোঝা গেল? তাহলে আমি ধরে নিচ্ছি যে অ্যাট এ টাইম মানে একটা খুব অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিক বিক্রিয়ায় যে এ মোল পরিমাণ বিক্রিয়া করে নিচ্ছে, সি এর সি মোল, ডি এর ডি মোল, বি এর বি মোল। তাহলে সেটাকে আমি গারত্বের ঘাতে উঠিয়ে দিলাম। ডি এর অ্যাট এ টাইম ডি মোল বিক্রিয়া। আমরা শুধু জানতাম যে এর মলিকুলারিটিটা, যেটা সামনে যত মোল নিচ্ছি সেটাকে ঘাতে উঠে দিচ্ছি। না, ও কত ঘাত বিক্রিয়া করলো, আমি এখানে 10 নিতে পারি, কিন্তু দেখা গেল যে 10টা এ মোল একসাথে বিক্রিয়া করে না, হয়তো এইখান থেকে দুইটা বা 3টা মোল হয়তো অ্যাট এ টাইম বিক্রিয়া করছে, তখন এই 2 বা 3 ওর ঘাতে চলে যাবে। দ্যাট ইজ ক্রম। আমরা পরবর্তী চ্যাপ্টারে আসবো। তাহলে আমরা এখানে যতটুকু দরকার ততটুকু আমরা আসি। ঠিক আছে, এই সম্পর্কিত আমাদের বিজ্ঞানী নার্স একটা সমীকরণ দিয়েছে। তাহলে আমরা যখন বলছিলাম প্রমাণটা বলছিলাম আমরা হচ্ছে বাড়িতে পড়ার মতো, হোমওয়ার্কের মতো, তাই তো? কিন্তু যখনই আমরা কোথাও একটা বিক্রিয়ায় চলে আসবো, কোষ বিক্রিয়ায় চলে আসবো, এই কোষ বিক্রিয়ায় তখন কি আর আমরা প্রমাণ অবস্থায় থাকবো? তখন একটা সিস্টেমের আন্ডারে চলে আসবো, এই দুইটা জিনিসকে আমরা দুইভাবে প্রকাশ করব। যখন প্রমাণ বলবো তখন বলবো E0, আর কোষ বিক্রিয়ায় তখন আসবো আমার E। তাহলে এটাকে আমরা E0 সেল বলবো। কথাটা বোঝা গেল? তাহলে একটা কোষ বিক্রিয়া ঘটলো, তাহলে কোষ বিক্রিয়া যদি আমার এটা ঘটে, তাহলে এখান থেকে আমি নার্স সমীকরণ থেকে পাবো যে ই সেল, মানে তোমরা সিস্টেমের মধ্যে এসে কতটুকু পড়ছো সেটা ডিপেন্ড করবে তোমাদের বাড়িতে কতটুকু পড়াশোনা করছো, মাইনাস এনআর RT বাই NF ln বিক্রিয়াজাত বাই বিক্রিয়ক। এলেন ই বেস লগ সূত্র, মানে অ্যাকচুয়ালি এলএন কে আমি একবারে বলে দিচ্ছি, যাই লগ দিলে স্যার এখন আছে 2.3 বলছি সব বলবো আসবে, এখনো শেষ হয়নি, পড়াশোনা করিনি। RT বাই এলএন কে, অ্যাকচুয়ালি এই কে মানেই তো আমরা কি বিক্রিয়াজাত, আমি অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স করে দিলাম। তাহলে এই হচ্ছে বিক্রিয়াজাত বাই বিক্রিয়ক, এটা কেটা হচ্ছে কি আমাদের সাম্যধ্রুবক। এবার এখানে তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করতেই পারো, ই সেল সমান সমান E0 সেল মাইনাস 2.303 RT বাই NF লগ। পরে আরও আসবে কোশ্চেন দিয়ে আসবো আমরা পরে, ওইটা একটু পরেই আসি। আরও খুব মজাদার জিনিস হচ্ছে এদের যদি আমি STP বা NTPতে নেই, তাহলে এই প্রত্যেকটার ভ্যালু আমরা জানি, এক্সেপ্ট খালি N এর ভ্যালুটা।
এন তো আমি জানি না, কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে এন এর মান কত এটা তো আর আমরা জানি না। তাহলে এই মুক্ত ইলেকট্রন আমরা জানি না, কিন্তু আমরা আর এর মান জানি, সার্বজনীন গ্যাস দ্রবণ। টেম্পারেচার আমরা যদি নর্মাল টেম্পারেচার প্রেসার রাখি তাহলে আমাদের নর্মাল কত 300 কে বা 298 কে। এনটিপি বা এসটিপি তে আমরা 25 কিংবা 27 ধরি, ঠিক আছে। যদি আমরা 300 কেলভিন ধরে নিই তাহলে এই মানটা আমরা পাবো হচ্ছে 0.059 বাই এন লগ এফ এর বলছি, সব বলছি আমি একবারে। এই 2.303 আরটি বাই এনএফ, সরি এফ। তাহলে 1 ফ্যারাডে মানে কত কুলম্ব বলছিলাম? 96500। তাহলে এটা 8.314 ইন্টু আর হচ্ছে 300 কেলভিন বাই হচ্ছে এফ হচ্ছে 966500। এটা কারণ 1 এফ সমান সমান 96500 কুলম্ব। ও 8 এর ইয়েতে দেখলাম না, এখানে ক্যালকুলেটরে বসায় দেখবা এই ভ্যালুটা। এসে পদ্ধতি আসলো না স্যার 8টা, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যখন সিস্টেমে চলে আসলো, এটা কিন্তু সিস্টেমের একটা কোষ বিক্রিয়া, আর এটা হচ্ছে তাদের হচ্ছে প্রমাণ। তাহলে আমি ই সেল সমান সমান আরও আমি এটাকে আরও ছোট করতে পারি। ই সেল সমান সমান E0 আর মাইনাস E0 এন। হ্যাঁ জানি, ডান বিয়োগ বাম, তাই তো, মানে ই ক্যাথোড মাইনাস ই ক্যানোড লগ ঠিক 1800 হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের নাস্টের সমীকরণ। এটা অ্যাকচুয়ালি নাস্টের সমীকরণ এখান থেকে আমরা ডিরাইভ ফর্মে এখানে নিয়ে আসলাম। তাহলে নাস্টের সমীকরণ বুঝতে কোনো অসুবিধা আছে? না, আমরা এখানে কোন দেখি হ্যাঁ, আর ডান সাইড রাইট সাইড আর লেফট ক্যাথোড আর লেফট সাইড ক্যাথোড আর অ্যানোড, এটা ক্যাথোড আর এটা অ্যানোড। ক্যাথোড মাইনাস কারণ E0 সেল তো আমরা আগে বের করছিলাম। এটা হচ্ছে কোষের তড়িৎ, নাস্টের সমীকরণ থেকে হচ্ছে কোষের তড়িৎ চালক বল, কোষ বিক্রিয়া কোষের তড়িৎ চালক যেখানে বল। ক্যাথোড আর দুটো একসাথে থাকবে না স্যার? মানে কিছুই না, এই এরা হচ্ছে ঘরোয়া ম্যাচ খেলে আর এখানে চলে আসলো ইন্টারন্যাশনাল ম্যাচ, তাই তো। এটা ঘরোয়া ম্যাচে ওদের একটা পারফরমেন্স। এবার ইন্টারন্যাশনাল ম্যাচে আসো, এবার তুমি যাবা অস্ট্রেলিয়ার পিচে, ওইখানে বল বাউন্সার বেশি খায়, একটা ডিসক্রেডিট। আমাদের ইন্ডিয়ান পিচে কিন্তু এইটা নাই, এটা তখন মাইনাস করতে হবে। ব্যাটিংয়ে হচ্ছে তুমি হেল্প নাও পাইতে পারো, তাই তো, বোলিং হেল্প নাই পাইতে পারো, ওরা বেশি বাউন্সার হয়, সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এই গোটাটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে E0 সেল বেশি হবে না কম হবে। সাধারণত দেখা যায় যে ঘরোয়া ম্যাচে সবাই ছক্কা মারে, ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে কিন্তু। তাহলে এই ক্ষেত্রে দেখবা পজিটিভ একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে দেখো আমরা কে এর মান যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে কি একটা পজিটিভ ভ্যালু? হ্যাঁ পজিটিভ। তাহলে যদি একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় তার মানে কি হবে? ডেল জি এই ডেল জি 0 থেকে ছোট, ডেল জি লেস দেন 0। আর এখানে যদি কে এর মান বেশি হয় তাহলে কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা হবে? এখানে কে এর মানটা কি হয়ে যাবে? 1 থেকে বড় হয়ে যাবে। একটা বিক্রিয়া যদি ঘটে সাম্য অবস্থায় থাকবে তো নাকি? তখন কি হবে? এটা কে এর মান বড় হয়ে গেলে আলটিমেটলি লগ কে এর মান বড় হয়ে যাবে, মাইনাস হচ্ছে না, প্লাস হচ্ছে না। তাহলে কে এর মান যদি আমি পজিটিভ রাখি তাহলে প্লাস থাকছে, আমার একটা লগের ভ্যালুটা প্লাস থাকছে। তাহলে এইটুক যদি প্লাস থাকে তাহলে এটাও প্লাস থাকবে, এটা প্লাস থাকবে। অর্থাৎ দেখা যায় যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে E0 সেলটা, এই ই সেলটা E0 সেল থেকে বড়ই হয়। সরি, E0 সেলটা এটা থেকে বড় হয়, এটা থেকে এটা ছোট হয়। মানে ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে মানুষ একটু খারাপই খেলে, ভালো খেলতে পারে না ঘরোয়া, ঠিক আছে। ওটা বিয়ে বাড়ি খাওয়ার মতো না। তো ইজিও ছিল হয়ে গেল স্যার। হ্যাঁ কারণ এইটার মান E0 সেল থেকে মাইনাস করে পাওয়া এটা আমি 5, আর এটা 7 - 2, তাহলে কোনটা বড় হলো? E0 সেলটা বড় হলো। তাহলে সাধারণত যদি এটা পজিটিভ হয়ে যায়, সাম্য ধ্রুবকের মান যদি পজিটিভ ভ্যালু থাকে আমার লক্ষ্যের মান, তাহলে আমার এইটা সবসময় বড়ই হয়। অর্থাৎ ঘরোয়া ম্যাচে বেশিরভাগ সবাই বেশি রান করে, ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে রানটা একটু কমই করে, খেলতে পারে না। তো ওটা বাড়তি প্রেশার থাকছে, যে এই বাড়তি প্রেশারটা, তাহলে এটা বাড়িতে পড়া আর এটা হচ্ছে সিস্টেমে এসে পড়া, তাই তো। কথাটা বুঝতে পারছো তো? তাহলে নাস্টের সমীকরণে আর কোথাও অসুবিধা আছে? না।
তোমরা দুইটা ভাবে সমীকরণটা বসাইতে পারো, RT বাই NF RT বাই কে NF লককে 2.303 RT বাই NF লককে যখন টেম্পারেচার আর হচ্ছে R এর ভ্যালু দেওয়া থাকবে ইকুয়েশনে তখন তখন এটা বসাই করবা। আর যদি কিছু না দেওয়া থাকে তখন কিন্তু প্রথম থেকে কি ln এর জায়গায় লগ লেখা যাবে? হ্যাঁ যদি 2.303 লিখো তাহলে আর ln কেন লিখবা, লগ লিখবা। ফর্মুলাই আছে, একটা ই বেস লক, একটা হচ্ছে 10 বেস লক। ln মানে হচ্ছে ই বেস লক আর লগ মানে হচ্ছে 10 বেস লক। নরমাল লগ এটা তোমরা তো 9 10 এ করছো। লগটা যে কই পাইছিল কি জানি রে আছে দেখেন 9 10 এ লগ পাও না তোমরা? হ্যাঁ নাই লগ ছিল প্রথম পাইছিল না এগুলো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে আর কোনো অসুবিধা নাই, এইটুকের মধ্যে নাচ সমীকরণ এখান থেকেই অঙ্ক ঘুরায় ফিরায় দিবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে খুব দুটো ইম্পর্টেন্ট সূত্র পেলাম। একটা হচ্ছে ডেল জি সমান মাইনাস NF E0 সেল জিরো সেল, এখান থেকে একটা আসবে, বোঝা গেল। আর একটা আমরা পেলাম হচ্ছে ই সেল সমান সমান E0 সেল মাইনাস 0 মাইনাস 2.033 হ্যাঁ RT by NF আমরা 2. দুই লেখা যায় আমরা RT বাই NF দিয়ে আমাদের বাই NF লগ লককে লগকে লগকে আরেকটা সূত্র এটা 9n লক কে মানে আমরা কি বলছি, সামুদ্রিক বিক্রিয়াজাত পদার্থের গারত্ব বাই বিক্রিয়ক পদার্থের গারত্ব। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবো, আমি এক্ষুনি অঙ্ক এখান থেকে দেখবই। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যদি বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকে, তাহলে কি আমার অন হয়ে যাবে না স্যার? যদি বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকে তখন কি হবে, কে মান 1 হবে, তাহলে কে এর মান কত হয়ে যাবে, লগ 1 এর মান 0 হবে, 0 হয়ে যাবে। তখন কিন্তু E0 সেল সমানই হয় যায়। কথাগুলো বোঝা যাচ্ছে? হুম, যখন অ্যানোড ক্যাথোডের বিভব যখন সমান হয়ে যাবে তখন ইএমএফ যখন 0 হয়ে যাবে, কোষের মানটা 0.0। এটা বিভিন্ন কন্ডিশনে কিন্তু বিভিন্ন রকমগুলো মানগুলো কিন্তু তোমাকে চাইতে পারে। আমরা কিন্তু অঙ্ক দেখব, আজকে হোক কালকে হোক অঙ্কগুলো এগুলো দেখব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা আসবো খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে কোল-রাউসের সূত্র। আচ্ছা, একটু ট্রান্সপোর্ট সংখ্যাটা বলে দিই। লবণ সেতু থেকে আগের দিন একটু ডিটেলসে বলিনি, বিভিন্ন বই লবণ সেতুর কাজগুলো। আর লবণ সেতুর হচ্ছে প্রকৃতি, দেখছো ইউ আকৃতির টিউবে একটু গরম করে তারপরে একটু ঠান্ডা করে আগার আগার জেলিটা যেন দিয়ে যায়, ঠান্ডা করলে তারপরে জেলি হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে লবণ সেতু। এখান থেকে আমরা লবণ সেতুতে আমরা দেখছি পটাশিয়াম ক্লোরাইড ইউজ করতে, কারণ কে প্লাসের ট্রান্সপোর্ট সংখ্যা, মানে এটা কুলি ট্রান্সপোর্ট সংখ্যা, Cl মাইনাসের ট্রান্সপোর্ট সংখ্যা, সময় দেবে না। ঠিক আছে। তো এবার এই ট্রান্সপোর্ট সংখ্যা দিয়ে একটা ফর্মুলা আছে, ট্রান্সপোর্ট সংখ্যা T প্লাস মানে হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন পরিবহন বাই হচ্ছে মোট আয়ন পরিবহন করবে কতটুকু, মানে মোল ভগ্নাংশ মোট কথা। আর এটা হচ্ছে T প্লাস, একটা T মাইনাস, এটা নিচে। তাহলে অ্যানায়ন কতটুকু অ্যানায়ন পরিবহন হচ্ছে, সেই অ্যানায়নটা হচ্ছে মোট আয়ন পরিবহন। মূল ভগ্নাংশ সূত্র স্যার দুটো কি মাইনাস? তাহলে আমরা এখান থেকে আমরা বলতেই পারি T প্লাস প্লাস T মাইনাস সমান সমান কত হবে, একটা এক হবে। যাদের ট্রান্সপোর্ট সংখ্যা সমান তারা হচ্ছে কি করবো, আমরা তাদেরই আমরা লবণ সেতুতে ব্যবহার করবো। ঠিক আছে, যদি ট্রান্সপোর্ট সংখ্যা যদি কম বেশি হয় তাহলে জিটা পটেনশিয়ালটা খুব বাইরে যাবে, তখন বিক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো জিটা পটেনশিয়াল বলছিলাম কি, জিটা পটেনশিয়াল কি বলছিলাম প্রতাপ, যেটা পোটেনশিয়াল যে তড়িৎদ্বার সংলগ্ন যে দ্রবণটা থাকে, এটা যে জিঙ্ক দণ্ড আর এখানে হচ্ছে জিঙ্ক সালফেটের সলিউশন, সেটা বিভিন্ন মোলারিটির হতে পারে। আর এই যে মোলারিটি 0.1 মোলার, এগুলা কিন্তু এই গারত্বতে যাবে গাই, যে এই ইকুয়েশনটাতে আসবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে বিক্রিয়া দেবে, দুইটার আলাদা আলাদা গারত্ব।
সলিডের গাঢ়ত্ব কত? সলিড কঠিনের গাঢ়ত্ব কত? কত কঠিনের গাঢ়ত্ব কত? এক। এক কঠিনের গাঢ়ত্ব এক, অ্যাক্টিভিটি 1। তাহলে এখানে জিঙ্ক দণ্ড নিচ্ছ আর এখানে হচ্ছে জিঙ্ক সালফেটের যে তুমি সলিউশনটা নিচ্ছ, তাহলে এখানে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ ঘোরাঘুরি করছে। হ্যাঁ আর এইখানে তাহলে কি বলছিলাম, A+ যখন আছে তাহলে এইখানে একটা বিভব তৈরি করবে বিপরীত আবেশের জন্য। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তো আসতে চাবে না এত সহজে, তাহলে এই আয়নটাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে এটাকে কমাইতে হবে, এই আয়নটাকে ওই আমার কভারের দিকে এসে লবণ সেতু দিয়ে কমাবো আমরা, মানে ট্রান্সপোর্ট যারা করবে আয়ন পরিবহন, যেটা পটেনশিয়ালটা কমাই দেবো। মানে এখানে ইসে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ ম্যাক্সিমাম পরিমাণ তৈরি হচ্ছে। এই ম্যাক্সিমাম তৈরি মানে কোম্পানিতে বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে, ওটা তো পাস করতে লাগবে। এটাকে পাস করতে লাগে। এই যে এখানে যখনই প্রোডাক্ট তৈরি হচ্ছে তখনই কিন্তু এখানে একটা আবেশের জন্য একটা উল্টা ক্রাইসিস তৈরি হবে। একটা জিনিস ভাবো না, এই এখনই ভুট্টার মেশিনটা ভুট্টা ভাঙাইলো, তুমি ভুট্টার বস্তায় যতক্ষণ দিচ্ছ ততক্ষণ ঘ্যার 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 শব্দ করবে। এবার মেশিনের শব্দতে তুমি বুঝবা যে ভিতরে ভুট্টা আছে কি নাই। হ্যাঁ মালটা যখনই ভুট্টা বের হয়ে চলে আসলো, মেশিনের শব্দ অন্যরকম। তার মানে এই দুইটার মধ্যে কিন্তু একটা বিভব তৈরি হয়ে গেলো। তার মানে ভুট্টা বলতেছে, মেশিন বলছে আরও লাগবে, মানে খালি হয়ে গেছে, এদিকে এক্সেস ওইদিকে খালি। এইটা হচ্ছে যেটা পটেনশিয়াল। এবার দেখবা ভরতে 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 100 পয় একদম ভুট্টাগুলো একদম মুখের মধ্যে এসে পড়বে। যদি তুমি 5-6 বিঘা ভুট্টা একসাথে ভাঙাও, তাহলে এই যে মুখটার মধ্যে যেখান থেকে ভুট্টাটা বেরোয় আসে এখানে একদম জাম লাগবে। জাম লাগতে লাগতে প্লেটটা ভরে যাবে, আস্তে 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 কী হবে, টোটাল গুঁড়ি সিস্টেমটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে, মেশিনটা বন্ধ হয়ে যাবে। এর জন্য যখন জমে দেখবে ওই ভাঙানো ভুট্টাগুলো বস্তা ভরে ভরে সাইড করে। বুঝতে পারলা তো? হ্যাঁ তাহলে যেটা পটেনশিয়াল কোন জিনিসটা বোঝা গেল। তাহলে এদিকে লোড বাইরে যাচ্ছে, ও ওইদিকে প্রসেস বন্ধ করে দেবে, মেশিন জাম হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমাদের এখানে চ্যাপ্টার হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কোল্ড রাশের সূত্র। ইংরেজিতে বলে কোল্ড রাউস, কোল্ড রাউসের সূত্র। এই খুব চালাক একটা লোক, ঠিক আছে, চালাক লোক। খুব চালাক লোক। এই খুব চালাক লোক কীরকম, ও প্রথমে করলো কি রে, যে কিছু কিছু লবণ নিল, যে লবণগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক। নর্মালি লবণগুলো কি হয়, একদম তড়িৎ বিশ্লেষক, কারণ লবণগুলো হচ্ছে দুইটা আয়ন একসাথে যুক্ত হয়ে তো লবণটা তৈরি করে। ধরো কথার কথা অ্যাসিটিক অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড, একটা দুর্বল ক্ষারের কথা বলো। মৃদু ঘর তো কি ওই তো তীব্র একটা দুর্বল ক্ষার, এটা দুর্বল অ্যাসিড, একটা দুর্বল ক্ষার, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যারা ওইস দেবে ওরাই তো ক্ষার। হ্যাঁ দুটাকে বিক্রিয়া করলাম, তাহলে তৈরি হচ্ছে একটা লবণ CH3CONH4। তোমরা বাফারও পড়ো নাই নাকি, কি করছো তোমরা? হ্যাঁ, তাহলে আমি যদি এর 100টা যদি আমি বিক্রিয়া করাই, এটা কত তৈরি হবে ম্যাক্সিমাম? 100। না না 100 না। আরে এরা তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দুইটাই তো মৃদু ক্ষার, এটা মৃদু ক্ষার। কেউ সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে না তো, এটা মৃদু অ্যাসিড। খুব বড় জোর 5 থেকে 7টা তৈরি হবে, 5 থেকে 7 অর্ধেক, অনেক কম হয়ে যায়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর জন্যই তো বলছি। আর যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতো তাহলে সব বিয়োজন মাত্রা কত হয়ে যেত, আলফা ইকুয়ালস টু 100% বা আলফা 1 হয়ে যেত। তাহলে এইবার আমার কথা হচ্ছে এই 5টা যে তৈরি হচ্ছে, 5টা কি, 5টা CH3CO আর NH4, এই 5টা এই আধান তৈরি করছে, 5টা এই আধান তৈরি করছে। অর্থাৎ এই যে লবণটা তৈরি হচ্ছে, লবণ অলওয়েজ কি হবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কথাটা বুঝাইতে পারলাম কি? তুমি যত মলিকিউল তুমি লবণ নাও না কেন, ও সম্পূর্ণটাই বিয়োজিত হয়ে যাবে। ক্লিয়ার? এইটার কনসেপ্টের উপর নির্ভর করে হচ্ছে কোলরাউচেস কয়টা সম্পর্ক বলছে। যে কোলরাউচ বলছে যে যেগুলি দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে কম, মানে নিম্ন গাঢ়ত্ব। এবার নিম্ন গাঢ়ত্ব বলতে গিয়ে একদম গাঢ়ত্বের একদম অসীম সীমানায় চলে গেল, মানে একদম আমার এখানে চলে আসে বললো। আমার এখানে আসার পরে কি বললো যে সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে একটা পরিবাহিতা পাবো আমি। ও তার আগে কিছু পরিবাহিতা সূত্র আছে, আমি একটু বলবো, এগুলো তোমরা জানো, একটু খালি বেসিক জিনিসটা বলে দিই। সোডিয়াম ক্লোরাইড এর একটা পরিবাহিতা আছে, এটা হচ্ছে মোলার পরিবাহিতা।
মানে 1 মোল পরিমাণের যে পরিবাহিতাটা হবে। সোডিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ কোলরাউস বলছে এই সোডিয়াম ক্লোরাইডের এই অসীম লঘুতায় যে পরিবাহিতাটা হবে সেই পরিবাহিতা আর কিছু না, সেই অসীম লঘুতায় সোডিয়াম প্লাসের পরিবাহিতা প্লাস হচ্ছে অসীম লঘুতায় Cl মাইনাসের পরিবাহিতা। তাহলে এটা হচ্ছে π0 মানে হচ্ছে অসীম লঘুতা এই এর মোলার পরিবাহিতা, আর λ0 যেগুলি ছোট, এটা বড় ল্যামডা এটা ছোট ল্যামডা, ঠিক আছে? এটা হচ্ছে অসীম অবস্থান। হ্যাঁ অসীম লঘুতায়। অসীম লঘুতা মানে যার পরে আর লঘু করা যাবে না, না অসীম লঘুতায়। অসীম লঘুতায় পরিবাহিতা। এবার কম গাঢ়ত্ব কেন বলছি, বেশি গাঢ়ত্ব হলে কি সমস্যা হবে, এখানে একটা প্রশ্ন আসে। সেই বিষের মতো গল্প চলে আসবে। আবার গাঢ়ত্ব যদি বাড়ায় দাও তাহলে এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন আর হিমাঙ্কের অবনমনের মতো গল্প চলে আসবে। তখন এদের মধ্যে একটা ইন্টারনাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করতে পারে, এদের মধ্যে একটা বিকর্ষণ, সময়ায়ন গিয়ে বিকর্ষণ করবে, তখন পরিবহনটা হয়তো ফ্লাকচুয়েট করতেই পারে, তাই তো? বা কখনো দেখবো সংযোজন হয়ে যাচ্ছে, কখন বিয়োজন হয়ে যায়। বিয়োজন, কখনো বিকর্ষণ হচ্ছে, কখনো আকর্ষণ হচ্ছে, বিভিন্ন রকম তৈরি হতে পারে। তো সেটা বলছে যে কোনো একটা তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা অসীম লঘুতায় আয়নের তাদের যে সংশ্লিষ্ট আয়নগুলি তাদের মোলার পরিবাহিতার সমান। তাহলে এর মোলার পরিবাহিতা সংশ্লিষ্ট আয়ন যারা আছে সংশ্লিষ্ট আয়নের মোলার পরিবাহিতার সমান। সমান। হ্যাঁ সংশ্লিষ্ট আয়নের যে অসীম লঘুতায়, অবশ্যই অসীম লঘুতায়। কথাটা বোঝা গেল? তাহলে এটা দিয়ে আমার সোডিয়াম ক্লোরাইড, এটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই নিয়ে তো কোনো ঝামেলা নাই। যদি তোমাকে বলে হচ্ছে তাহলে এটা কী করে করবো, এটা তো একটা লবণ বা CH3COON। এটার নাম কি? এটার নাম কি? মাইনাস আর NH4 প্লাস। তন্ময় এটার নাম কি? CH3COONA। হ্যাঁ সোডিয়াম অ্যাসিডেট। সোডিয়াম অ্যাসিটেট। কি তন্ময়, নামে এত দুর্বল কেন? তাহলে প্রতাপ বলো এটার নাম কি? সোডিয়াম নাইট্রেট। হাই, সোডিয়াম এখানে নাই, অ্যাসিটেট তো হবে, এই যে এটা অ্যাসিটেট, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেট। নামগুলো জানতে হবে তো। অ্যামোনিয়াম অ্যাসিটেট, বোঝা যাচ্ছে কথাগুলি? তো আরেকদিন ভুল হবে না তো? তাহলে এটা যদি আমি দেখি তাহলে আমরা দেখব অসীম লঘুতায় অ্যাসিটেট আয়নের মোলার পরিবাহিতা মাইনাস। মাইনাস কোথায়, প্লাস এটা তো। সমষ্টি। ও হ্যাঁ মাইনাস আয়ন বাজব আয়ন। বিভিন্ন আধানগুলি এখানেও তাই। এই কেমন চালাকি করছে দেখো, ক্রস কম্বিনেশন করে দিল। এইবার এটা দিয়ে ও বললো তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা সংশ্লিষ্ট আয়নের মোলার পরিবাহিতার সমান। সমান। সেটা কোথায়? কন্ডিশনটা হচ্ছে অসীম লঘুতা, তাই তো? এটা কিন্তু আসে কোলরাউসের সূত্রটা বিবৃত করো। এই কথাটা কিন্তু কেন অসীম লঘুতায় নেওয়া হয়, কেন গাঢ়ত্ব কম হলে, গাঢ়ত্ব বেশি হলে কী অসুবিধা, এই সমস্ত কিন্তু তোমাদের কন্ডিশনগুলি কিন্তু শর্তগুলি চাপায় দিতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলবে যে এটার বার করো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা মুশকিল, শালা অ্যাসিটিক অ্যাসিড যদি আমি নেই 100 মোল নেই, এ মাত্র ভাঙে 5টা, তাহলে বাকি 95টার হিসাব কী করে আমরা বার করব? কী করে বার করব? এর মোলার পরিবাহিতা বার করতে হবে তো। অ্যাসিটিক অ্যাসিড খুব ভাঙলে কিভাবে ভাঙবে? ভাঙলেও কি কি আয়নে ভাঙবে? CH3CO মাইনাস আর H প্লাস। অ্যাসিটিক অ্যাসিডের বার করতে বললে এবার বোঝো টেলা। তাহলে কী করে এই যদি আমি নিই 100টা, এ ভাঙে 5টা, এটা 5টা, তাহলে 95টা স্টিল পড়ে আছে। তাহলে ভাবো তো, তাহলে এটার বার করা কি সম্ভব? এই তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে এই কোলরাউস দিয়ে এই মৃদু তড়িৎ বিশ্লেষণগুলো আমরা বার করব ক্রস কম্বিনেশন করে। তাহলে এইটা মানে
আমরা অ্যাসিটিক অ্যাসিড মানে আমরা এই আধানগুলো বলতে পারি। আর একটু চালাকি করব, যখনই যে কোনো অ্যাসিড বলবে সেই অ্যাসিডের লবণটা নিয়ে নেব, অনুবন্ধী লবণ, এর লবণটা নেব, এই অ্যাসিডের এই লবণটা নেব। তাহলে এর একটা লবণ নিব, অনুবন্ধী লবণ নিব। তাহলে লবণ, এর যে কোনো একটা লবণ নাও। কী লবণ নিবা? লবণগুলো তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। CH3CON নিয়ে নিলাম, নিয়ে নিতে পারি। আচ্ছা, এটা বোঝার আগে এখান থেকে আমরা একটু ভালো করে বুঝি। এটা মানে আমরা CH3COO প্লাস H প্লাস। এবার আমরা সেই সরল অঙ্কের মতো আমরা একটু যোগ বিয়োগ করব। CH3COO আমি এইচের সাথে কম্বিনেশন রাখলাম না, আমি করলাম কি তোর এখানে একটা Na প্লাস করে দিলাম, প্লাস H প্লাস রাখলাম, ঠিক আছে। এবার এইচের সাথে একটা ভালো অনুবন্ধী অ্যাসিড যদি দেখি কি আছে, এইটার সাথে Cl যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। Cl মাইনাস। এবার বেশি কি লিখলাম? Na বেশি লিখলাম, আর Cl আর Cl দুইটাই বাদ দিই, করতেই পারি, কোনো অসুবিধা আছে? ক্যালকুলেশন সুবিধার ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে কি করে তো ট্রিক ইউজ করছে। বাড়ি তোমাকে 100 টাকা দিয়ে বললো বাড়ি থেকে যে বাজার করে নিয়ে আয়, ঠিক আছে, বললো সব কিছু আমার ঠিকঠাক একদম লিস্ট ধরে দিল, হিসাব ধরে দিল, বেগুন 25 টাকা কেজি, লঙ্কা 10 টাকা কেজি। ও তখন গেল বললো আজকে বেগুনের দাম বেশি 30 টাকা কেজি, আনলো কিন্তু 20 টাকা কেজি, মারি দিল কত? 10 টাকা মারা দিল। বুঝতেই পারো কাঁচামালের বাজার কম বেশি হবেই, উঠাই দিলা তুমি। তো এরকমই আমি একটু জোড়াতালি দিলাম, কিন্তু এটা তো আমি করলাম হচ্ছে আমার নিজের বুদ্ধিতে। প্র্যাকটিক্যালি কি তাই ছিল বাজারের দাম? তাইলে বুদ্ধিতে। তাহলে এখান থেকে আমি একটা দেখো লবণ পাই গেলাম, CH3CON আর ECl আর মাইনাস NaCl করতে পারি। হ্যাঁ বলো মাইনাসটা কমন নিলেই না যায়। কি বসাইলাম? সবগুলো অসীমলকতা আয়ন বসাই দিলাম। তাহলে এর মোলার পরিবাহিতা বার করার জন্য তাহলে এর মোলার পরিবাহিতা বার করার জন্য তাহলে আমি এর মোলার পরিবাহিতা আর এর মোলার পরিবাহিতা যোগ করে দেবো, আর বাদ দিয়ে দেবে। তাহলে আমি পাবো না। হ্যাঁ খালি অঙ্কের ট্রিক। হ্যাঁ তাহলে এবার তোমরা একটা করো, তোমাদের আমি বললাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবার তোমরা এক এক করে বলো বলবো কি করবো। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর একটা লবণ নিব আমরা, এর মানে এর একটা লবণ নিব, তোমরা আলাদা রাফে করে নিতে পারো। NH4OH। আমি একটা জিনিস তোমাদের একদম মানে খুব ইজিলি বলে দিতে পারি, দেখবে পরীক্ষার মধ্যে যে সমস্ত অঙ্কের ডেটাগুলো থাকবে সবসময় সোডিয়াম ক্লোরাইডটাকে বাদ দিয়ে দিবা, ওর যে ডেটাটা বাদ দিয়ে দিবা, দেখবে প্রত্যেকেতে সোডিয়াম ক্লোরাইডটা তুমি বাদ দিতেই পারবা। দেখি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এর একটা লবণ নিয়ে নিই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা লবণ, এর সাথে কি যুক্ত করলে লবণ হয়ে যাবে? CH3CO নিতে পারি আমি। এটা তো আমার ক্যাটায়নটা, এটা অ্যানায়ন, তাহলে এই ক্যাটায়নের সাথে একটা অ্যানায়ন যুক্ত করে দিই। অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে পারি না? খার তো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ঠিক আছে। এবার তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, প্লাস এখন মানে ওটা Cl মাইনাস ঠিক আছে, মাইনাস স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ প্লাস সোডিয়াম যোগ করে দিই, প্লাস আর মাইনাস এর সঙ্গে Cl মাইনাস
সিএল মাইনাস বাদ দিতে হবে তাহলে মাইনাস -NaCl এন মাইনাস plus সিএল মাইনাস মাইনাস সিএল মাইনাস তাহলে আমি এই অ্যামোনিয়ার সাথে এইটুক বার করতে গিয়ে আমি Na+Cl মানে যোগ করলাম। তাহলে এখন আমি একটু যুক্ত করে দিই, এই অ্যামোনিয়াম ক্লোরাইড বার করে দিলাম এই দুটার সঙ্গে এটা হ্যাঁ এটা সাথে এটা OH এর সাথে হ্যাঁ এটা এনিওয়েজ ওই চাই সিএল থাকে না NaCl? NaCl ও না ওটা আটকা আরেকটা আছে তো না ওটা জিনিস দিয়ে দেখি রাখি কি ওটা খায় কেন তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড পাচ্ছি। তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি একটা লবণ, হ্যাঁ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ঝামেলা নাই, মৃদু হোক, কিন্তু আমি সব তীব্রগুলোরে কাজে লাগাই মৃদুটাকে উঠায় নিলাম। কিছুই না, একটা খারাপ স্টুডেন্ট ওকে বসাইলাম তিনটা ভালো স্টুডেন্টের মাঝখানে, ওর রেজাল্ট ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে তো এনিওয়েজ মাইনাস NaCl বোঝা গেল কথাটা? এরকম ভাবে এবার প্রাইমারিতে অনেকেই চাকরি হয়েছে, আচ্ছা বলে দিলাম। প্রাইমারিতে চাকরি হয় হ্যাঁ, পাইছি এবার। পাইছে টাকা রেট কোনো ব্যাপার না টাকা কেন দিব? টাকা কেন দিব? অ্যাপ্লাই করলাম আমরা একসাথে, রোল নাম্বার পড়বে আমাদের একসাথে। ও তোমাদের রোল নাম্বার কি একসাথে পড়ে না? তোমরা কি করোনা এসে ডিসকাশন হ্যাঁ স্যার কোনো ব্যাপারই না স্যার হল কালেকশন, হল কালেকশন এটাই যে হল কালেকশন। বুঝতে অসুবিধা আছে এখন? একটা জিনিস দেখবো, প্রতি ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ডেটা টাইপ বিয়োগ করতে হবে, হ্যাঁ এটা তো ভালো হচ্ছে হচ্ছে? তাহলে প্র্যাকটিক্যালি জিনিসগুলো মিলে। তো তুমি বলে 1 মোল হ্যাঁ, তুমি এখন এটা 1 মোল নাও, তাহলে প্রত্যেকটার 1 মোল হ্যাঁ প্রত্যেকটা হলে 1 মোল প্রত্যেকটা তুমি 1 মোল করে নিবা। আবার যদি এটা আবার ইসে আছে, একবার ক্রিটিসিজম আছে, ওয়ান থাকবে ক্রিটিসিজম আছে এটা ক্রিটিসিজম যদি তুমি যদি তোমার আয়ন যদি এগুলো সব ইসে হয়, দ্বিতীয়জি হয়, বেরিয়াম নাও, তখন আবার ঝামেলা হবে। তখন ওদের মোট কথা সংখ্যাটা মিলাইতে হবে, একটা বেরিয়াম নিলে 2টা হাইড্রোক্সিল নিতে হবে, বেরিয়াম হাইড্রোক্সাইড। তখন কিন্তু তোমাকে আয়নগুলো জাস্ট হিসাব করে মিলাইতে হবে। তোমাদের পরীক্ষায় এত কঠিন দিবে না, যদি দেয় দেখবে এই 3টার ডেটা দিয়ে দিবে, সোডিয়াম ক্লোরাইডটাকে বাদ দিবে, বাকিগুলো যোগ করে দিবে। এটা ঠিক, এত সায়েন্সও জানার দরকার নাই। তাহলে একটা ভালো স্টুডেন্ট একটা খারাপ স্টুডেন্টের রেজাল্ট জানা যাবে। ভালো হবে যখন চারটা তাহলে আমি এদের ক্রস কম্বিনেশন করে দিলাম, করে দিয়ে আমি একে উঠাই দিলাম। বোঝা গেল কথা? কোলডক্সের সূত্র কোনো অসুবিধা আছে? এদের শুধু একটু গাঢ়ত্বগুলো দেখবা, যে কেন কম গাঢ়ত্ব নেওয়া হয়, কেন বেশি গাঢ়ত্ব নেওয়া হয়। বলে দিলাম গাঢ়ত্ব বেশি হলে ইন্টারাকশন হয়ে যাবে। জিনিসটা ফিরে গেলাম স্যার এই যে ল্যামডার ব্যাপারটা ফিরে গেলাম। ল্যামডা জিরোটা মানে যদি কি অসীম এটা হচ্ছে মোলার পরিবাহিতা, বললাম তো এই যে মোলার পরিবাহিতা লিখে দিলাম। আর এটা হচ্ছে অসীম লঘুতায় মোলার। এটা যদি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস নিচ্ছে মানে সোডিয়াম প্লাসের, যদি ক্লোরিন নেব ক্লোরিন মাইনাস। এটা হচ্ছে অসীম লঘুতায়, মানে একটা আয়ন যখন বলবো তখন একটা ল্যামডা, ছোট ল্যামডা দিয়ে বোঝাবো, ঠিক আছে? মানে একটা বরফ বৃষ্টির কণা, ছোট ছোট বৃষ্টির কণা সমষ্টি, এটা একটা বরফ জলের আধার, এখানে অনেকগুলি ছোট ছোট জলের আধার, জলকণার সমষ্টি। কথা বোঝা গেল? এবার আমরা তড়িৎ রসায়ন যখন পড়ছি, তাহলে তো ওহম আমাদের পড়তেই হবে। ওহম পড়তে হবে না? পরিবাহিতা যখন পড়তেছি, এখানে তো একটা পরিবাহিতা নিয়ে গল্প আসবে। সূত্র ছিল তো পাবে জানি পরিবাহিতা পড়তে হবে না তড়িৎ রসায়নে? আমরা মোলার পরিবাহিতা বলছি, এর জন্য তো বললাম আমরা পরিবাহিতাটা জানি না। তাহলে পরিবাহিতা যখনই বলবো, তাহলে পরিবাহিতার উল্টাটা কি হবে? পরিবাহিতাঙ্ক উল্টা অপরিবাহিত রোদ। রোদ। তাহলে পিচ রাস্তায় ফার্স্ট দৌড়ানো যাবে না মরুভূমিতে তাড়াতাড়ি দৌড়ানো যাবে? পিছলাতে না প্রভাবিত নাকি মরুভূমিতে তাড়াতাড়ি দৌড়াইতে বলছি। মিল্কা সিং সিনেমা দেখো নাই? মিল্কা সিং দেখছো? হ্যাঁ পিছনে পড়ে যাবো না স্যার? পিচ রাস্তা, পিছ রাস্তা রাস্তা হয় না, পিছনে আমি পিছলা নিচ্ছি এই দিকে লাগে স্যার, পিছনে পড়ে যাবো। আচ্ছা, তাহলে কোন রাস্তায় বেশি তাড়াতাড়ি দৌড়ানো যাবে? পিছ রাস্তা কেন? কেন এখানে বালুগুলো আমাদের আটকে আগে বাধা। তাহলে রোদটাকে আমরা কি বলতে পারি? বাধা। মোটর চালাইছো কেউ কারেন্ট দিয়ে? হ্যাঁ, হ্যাঁ মোটর চালাইছো? তার লম্বা করলে পরে মোটর চলে ঠিকঠাক? না চলে না তো, কেন চলে? ওটা বেশি হ্যাঁ, যত লম্বা বাড়তেছে রোডটা কি হইতেছে, লম্বা তার দিয়ে মোটর চালালে লাস্টে জলই বের হয় না বেশি লম্বা হলে। হ্যাঁ বেশি লম্বা হয় এটা তো। ঠিক আছে, তাই তো? আর তুমি নিচ্ছ মোটা তার আর চিকন তার,
কোন তারে বেশি কারেন্ট যায়, কোন তারে মোটা তার বেশি যায়, চিকন তার কম যায়। চিকন তারে কারেন্ট কম যায়। প্রস্তুচ্ছেদ। ঠিক আছে, এইটাই তো আমাদের সূত্র। কত একে এই দেশি তাহলে রোধ আর আর প্রপোর্শনাল টু হচ্ছে লেন্থ। লেন তাহলে যত রোধ বেশি হবে তত দৈর্ঘ্য তো না, দৈর্ঘ্য তো বেশি রোধ ধরবে। তার মানে যত লম্বা তার দিয়ে তুমি মোটর চালাতে যাও তত বাধা তত বাধা আসতে থাকবে। কারেন্ট যাবে না আর কি। তাহলে কি হবে, রোধ বেশি। হুম, আবার যদি রোধ, প্রশ্নের ক্ষেত্রে হলে তাহলে এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে মানে এ প্রতাপ বুঝতে পারো না মনে হচ্ছে ব্যাপারটা। তার মানে তার যত মোটা হবে তত কারেন্ট তত বেশি যাবে। চিকন তারে কারেন্ট কি হবে, কম যাবে। তাই তো নাকি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে কি হবে, রোধ এটা যদি বেশি হয় তাহলে রোধ কম হবে। রোধ কমবে। এর জন্য মোটা, এর জন্য যখন এই তুমি ইসে যাবা, দূরাত নেই তখন মোটা তার যখন দেয়। দূরে নিয়ে যাবে তখন কিন্তু মোটা তার লাগবে। তখন ওই যে কেবলের মতো এরকম ফ্লেক্সিবল তার দিলে মাঝখানে গলে যাবে গা। কেন গলে যাবে গা? রোদ টানতে পারবে না। কারণ এই যে রোদ, এই রোদে তো ওইখানে- এই রোদটা উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হবে, ফিউজ। হুম, তাহলে বোঝা গেল। তাহলে মোটর চালাইলে যদি তুমি বেশি দূরে নিতে হয় তাহলে তোমাকে তার তত মোটা করতে হবে। এর জন্যই দেখবে 11,000 ভোল্ট সেই চুখা থেকে উৎপন্ন হচ্ছে, ভুটানের যাচ্ছে কই তোমার বালুরঘাট, বাংলাদেশ, তোমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। অনেক দূর দূরে যাবে। তাহলে ওইটা তারগুলা দেখবা তো, হ্যাঁ শব্দ করে, শব্দ করে। আমাদের ভুলে আছে ওইটা, ওইটার মানে ছাতা উপরে টানে গেলে, সাদা উপরের দিকে টানতে থাকে। ছাতা উপরে টানে। তাহলে তারগুলা কত মোটা হচ্ছে, এইরকম যাই বলো তাই বলো। এই সূত্র আমাকে এই রোদের সূত্র মানতেই হবে। তাহলে রোদ, তাহলে প্রচ্ছদের এই বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত, এটাকে আমরা প্রকাশ করি এ দিয়ে, আর এটাকে প্রকাশ করলাম এই কাজের জিনিস দেখো, এক এটা আর 2 দুই কম্বাইন আর আর ওই এল বাই এল বাই এর, এল বাই এল বাই এর। ইকুয়েশন 1 ইকুয়েশন ওটা কি আর প্রপোর্শনাল কম্বাইনিং কম্বিনেশন। আর প্রপোর্শনাল টু এল বাই। এল বাই কোনো বুঝতে অসুবিধা আছে? না না এটা তো পাতি ইংরেজি। আর ইজ ইকুয়াল টু কে তাহলে এখানে আমাকে একটা ধ্রুবক আমরা নিতে পারি, কে রো। রো নিয়ে নি এল বাই তাহলে রোটাকে আমরা কি বলছি, রোধ। রোধ থেকে আসবে কি এককটা, আরে রোদ রোধাঙ্ক। রোজাকে সঙ্গে নিয়ে গেছি 1/8 একক দৈর্ঘ্যে কি বলো, ওদের সংখ্যা নাই কো সংজ্ঞা মোর বলে দিচ্ছি এল বাই এ, হ্যাঁ এটাকে বলে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কোষ ধ্রুবক সেল কনস্ট্যান্ট এল বাই, এটা এল কিন্তু, হ্যাঁ এল বোঝা যায় তো, এল এল বাই এটাকে আমরা কি বলছি তাহলে, কোষ ধ্রুবক কোষ ধ্রুবক। তাহলে রোধ সমান সমান হচ্ছে রো ইন্টু এল বাই এল বাই এ। এখানে কোষ ধ্রুবকটা কি স্যার, এল বাই এর রেশিওটা, এল বাই সেটা এটা ধরা যায় এটা কনস্ট্যান্ট ধরা হয়। এইটা এই রেশিওটা কনস্ট্যান্টই থাকে ধরবা। যদি রোধ, যদি দুইটা রোধ যদি সমান করতে হয় তাহলে কনস্ট্যান্ট এটা ধরো এটা একটা তার চুইংগাম খাইছে, চুইংগাম হ্যাঁ হ্যাঁ যত টানো কত যত সামনে তত কি হবে, পাতলা পাতলা থাকবে। এল বাই এটা ফিক্সডই থাকবে। এল বাই মানে ও হ্যাঁ হ্যাঁ বলে দিছি চাপ বালা। আরে দুইটার তো আয়তন আমার সেম, আর দুইটার ক্ষেত্রফল তো আমার সেম। দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে তো ক্ষেত্রফল। এক্সট্রা জিনিস করতেছ না, আমি একই পরিমাণ তার নিচ্ছি, ধরো এটার আমি যদি গরম করি তাহলে কি তো থাকবে, চিকন হয়ে থাকবে। অর্থাৎ এল ওদের ক্ষেত্রে কমে যাবে। এটাকে বলে সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, এল বাই এর ভ্যালুটাকে কোষ ধ্রুবক। অত ডিটেলস না জানলেও চলবে, এল বাই এটা মনে রাখবে কোষ ধ্রুবক। তাহলে এককে কোনো অসুবিধা হবে, একক বলে দিতে হবে। রোধের একক কি, ওহম। হ্যাঁ ওহম চলবে, ভেরি গুড। তাহলে রোধের একক ওহম। তাহলে অ্যাম্পিয়ার বিভব হ্যাঁ। আর রো সমান সমান কি, রোধাঙ্ক। রোধাঙ্কের এককটা বলতে বলবে, এর একক। স্যার এটা হিসেবে হবে তাহলে 1/r না গুণাকারে ভাগ করে তাহলে করি আর আর এল হ্যাঁ বাই এল আর এত ওহম ওম ক্ষেত্র বলে ক্ষেত্রফল হলো সেন্টিমিটার স্কয়ার মিটার। এই সাইডে করলে এই সাইডে করলে মিটার স্কয়ার। আছে মিটার এবার কোন এককে নিব সেটা হচ্ছে, ওম মিটার তাহলে যদি আমি এখানে মিটার নিই তাহলে মিটার, সিরিজ দেখো
এসআই ভাই এমনি মিটার এমনি কাটা গেল ওহম পার মিটার ও মিটার পাল্টা ওহম ওহম মিটার সরি মিটার। পার মিটার বলতেছি আর যদি তুমি ওহম ইন্টু সেন্টিমিটার করো ওহম সেন্টিমিটার ওহম মানে একক দৈর্ঘ্যে যেটুকুন আর কি রোধ ওটাই রোধ দেখো তাহলে সংখ্যা বেড়া করলাম তাহলে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহীর যে রোধ হবে সেটাই হচ্ছে তার রোধাঙ্ক। কোনো বুঝতে অসুবিধা আছে? এটাকে আরও রিঅ্যারেঞ্জ করি। আবার আর মানে কি রোধ, হ্যাঁ 1/, রোধ মানে কি 1/, রোধ একবার নিতে হবে রোধ, রোধের উল্টাটা কি পরিবাহিতা। পরিবাহিত তো তাহলে মারি তাহলে রোধের উল্টা কি, তাহলে রোধাঙ্কের উল্টাটা কি হবে পরিবাহিতাঙ্ক। তাহলে 1/, রোধ মানে হচ্ছে পরিবাহিতা। তাহলে 1/r সমান সমান আমরা কি বলতে পারি? 1/r সমান অনবাইদ তারও মানে পরিবাহিতার সেটা তাই তো? ইনশাআল্লাহ তাহলে এটা হচ্ছে কি এটা ছিল তো তিনি ছিল তো না পড়াশোনা না করলে যা হয় তাহলে এটা হচ্ছে পরিবাহিতা। হুম 1/r এটাকে বলে কাপ্পা। কাপ্পা 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 মানে কি হচ্ছে তাহলে 1/, তার মানে 1/, রোধাঙ্ক, 1/, রোধাঙ্ক তার মানে হচ্ছে কাপ্পা পরিবাহিতাঙ্ক। বাড়িতে তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটার এককগুলো বার করা। তাহলে এটা কি আমরা পরিবাহিতা বলতে পারি? 1/r মানে পরিবাহিতা। হ্যাঁ হ্যাঁ এইগুলো সংখ্যাগুলো শিখবো নাকি স্যার? পরিবাহিতা সমান সমান পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক ইন্টু কস দেবো না ও 1/, ইন্টু 1/, কস দেবো 1/, কোষ ধ্রুবক। বুঝতে কোনো অসুবিধা আছে? না অসুবিধা নাই তো? পরিবাহিতাঙ্ক বলছো তাহলে এই এককগুলো একটু তোমরা বাড়িতে বের করে নেবে। পরিবাহিতার তো টিনের আসতে বই আচ্ছা এবার বলো এই তাহলে কি বইটা বলে আছে দাও? ওই বইটা আছে দেখ কোনটা এখানে বই আছে টিনের একটা আরে হইলো তো ট্রেনে ও ট্রেনের ভিতরে নিয়ে গেছে হয়ে যাবে আর কিছু না আচ্ছা ভালো কথা, তোমাদের 9, 10-এর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বই বইগুলো যদি পড়ে থাকে তাহলে একটু দিও। আমার বইগুলো সব নিয়ে গেছে। আমার পাবলিকেশনের বইগুলো সব নিয়ে গেছে। মানুষই আরও যাইতেছে, কই থেকে দিব? তো কোথা থেকে আমার কি আমি কি নিজে বানিয়ে নিব দেখছে অ্যাকশন তো নাই এখন। করে চাইলে তো না করা যায় তো না। বসে আমি চাই বে 5 টাকা দেখি দিবি না আচ্ছা তাহলে এইগুলো, তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে পরিবাহিতা, রোধ, এগুলো তো ছোটোবেলার জিনিস। এখন তোমরা একটু ভালো করে ক্লিয়ার হলো। তাহলে এরপরের থেকে যদি দূরে যদি মোটর চালাইতে হয় তাহলে যত বেশি ভালো মোটর নিবা। চিকন তার নিলে কিন্তু জল কম মারবে, তখন কিন্তু মোটরের দোষ দিয়ে লাভ নাই, আর সেলুর দোষ দিয়েও কিন্তু লাভ নাই। চলো সেলো মানে যে জল শ্যালো টিউব, শ্যালো শ্যালো মানে কি বুঝতে পারছো? হ্যালো মানে জানি কি ভুলে গেছে শ্যালো মানে কি? তুই মাঠে গেছিলি ভাই যাই না শ্যালো হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে কি? পাইপ পাইপ পাইপটা তো লম্বিত চঙ্গি হয় আচ্ছা এবার হচ্ছে মোটা। চুং ইংরেজি কি পাইপ ইংলিশে বলতে মোলার পরিবাহিতা। আরেকটা জিনিস হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তুলাঙ্ক পরিবাহিতা তাহলে মোলার পরিবাহিতা, তাহলে আগে আমাকে জানতে হবে মোলার দ্রবণ। মোলার দ্রবণ আমরা জানি। মোলার দ্রবণ কি? দ্রবণ মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? 1000 ml 1000 ml, 1000 ml কি? 1000 ml, 1000 ml দ্রবণে 1 মোল হিসেবে 1 মোল দ্রাবক যত মোল দ্রাব থাকবে, 1 মোল এটাই তো 1 মোল মানে 1 মোলার, যত মোল দ্রাব থাকবে এটা হচ্ছে মোলার দ্রবণ হ্যাঁ বা মোলারিটি। তাহলে 1 মোল দ্রবণের যে পরিবাহিতাটা হবে সেটা তার মোলার পরিবাহিতা। এবার তুল্যাঙ্ক পরিবাহিতা তুলাঙ্ক তো তাহলে 1000 ml
ml দ্রবণে গ্রাম এটা যত গ্রাম তুল্যাঙ্ক গ্রাম তুল্যাঙ্ক ওরকম এক গ্রাম তুল্যাঙ্কে তাহলে এটা হচ্ছে নর্মালিটি, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে, তাই তো? এটা হচ্ছে তুল্যাঙ্ক তুল্যাঙ্ক মানে তুল্যাঙ্ক দ্রবণ, যেটাকে আমরা বলছি কি নর্মালিটি, নর্মাল দ্রবণ, হ্যাঁ ওইটা ঠিক আছে, মোলারিটি নর্মালিটি। মোলারিটি নর্মালিটি। এটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা, ডেফিনেশন। তাহলে এই সংজ্ঞায় আমরা দেখলাম হচ্ছে মোলারিটি। তাহলে এক মোলার দ্রবণের যে সেটা হবে পরিবাহিতা হবে, সেটা তার মোলার পরিবাহিতা। আর 1 গ্রাম তুল্যাঙ্ক সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে এবার আমরা হচ্ছে একটু মোলার পরিবাহিতা আর হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা আজকে এখানে ছেড়ে দেবো। তো তোমাদের কি পড়া আছে নাকি? না না স্যার, পড়ো তুমি স্যার, তুমি আরো 1 ঘন্টা বইতে পারো। হ্যাঁ আরো 1 ঘন্টা পড়াবো না, এখন অঙ্ক করাবো, নাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। সেগুলো করাবো, এগুলো তো তাহলে মোটামুটি হয়ে গেল। শুধু ফ্যারাডেটা বাকি থাকবে তোমাদের। গারত্ব কোষের অঙ্ক আজকেই করিয়ে দিব। বন্ধ করো না। আছে কি না? না এই আপেক্ষিক তুমি মুসন রে লাও, হুম, তুমি মুসন নাকি সানি কইছ না যে দূরে করে সংগ্রহ হচ্ছে। আর কালকে 25 কি হবে? আচ্ছা, তাহলে এই আপেক্ষিক পরিবাহিতা যেটা বলছিলাম আমরা পরিবাহিতাঙ্ক, এটাকে আপেক্ষিক পরিবাহিতা বলতে পারো, ঠিক আছে? এখানে একটা মোলার পরিবাহিতা। হ্যাঁ, এই যে এখান থেকে দুইটা খুব ইম্পর্ট্যান্ট, এদের এককগুলি খুব চায়, যার জন্য বের করা। তাহলে এই যে দেখো, মোলার দ্রবণ আমরা বলছি মোলার পরিবাহিতা। তাহলে কি হচ্ছে, দ্রবণটির মোলার পরিবাহিতা হচ্ছে আয়তনের সাথে সমানুপাতিক। ভি মানে হচ্ছে আয়তনটা, এই যে 20 সেন্টিমিটার দ্রবণে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা মোলার পরিবাহিতা ল্যামডা এম সমান সমান বলতে পারি কাপ্পা, যেটা আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000/m, যত মোলার হবে, ঠিক আছে? 1000/m এ আমাদের আর এন ফর্মুলা। হবে না স্যার? আর এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, কাপ্পা ইন্টু 1000/n। এন। পরীক্ষায় আসে হচ্ছে এই তুল্যাঙ্ক পরিবাহিতা আর এই দুইটার মধ্যে সম্পর্ক, তুমি এখান থেকে বেরিয়ে করতে পারবা। হ্যাঁ স্যার, এখান থেকে কি সমান করে দেবো? ল্যামডা/m কত হবে তাহলে? 1000 কাটা যাবে, কাপ্পা কাটা যাবে, তাহলে m/n। বাহ n/m। এবার তাহলে মোলার তোমার হচ্ছে এই তুল্যাঙ্ক আর বিষের মধ্যে তোমার সম্পর্কটা m/n। ঠিক আছে স্যার, ওরা কোসে ল্যামডা/ল্যামডা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তুমি ল্যামডা/m করো। তাহলে m/n। এবার তুল্যাঙ্ক আর মোলারিটির এর মধ্যে সম্পর্ক কি আছে? মোলের মধ্যে সম্পর্ক তো স্যার নরমালিটি সমান সমান মোলারিটি ইনটু যোজ্যতা, যোজ্যতা। ডাইরেক্ট বলি। তাহলে কার দ্রাবণ না দ্রাবকের দ্রাবক দ্রাবণ ক্যাটায়ন বা অ্যানায়নের মোল মোলারিটি বাদে দ্রাবণ মোলারিটি ইনটু যোজ্যতা। তাহলে নরমালিটিকে আমরা n, মোলারিটিকে m ইনটু, এম আর জেড। জেড। তাহলে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি ল্যামডা/m, তাহলে m ইনটু জেড হয়ে গেল। এটা হচ্ছে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। ডাইরেক্ট বসে দেওয়া গেল। পরের থেকে ডাইরেক্ট বসাবা। তাহলে বোঝা গেল মোলার পরিবাহিতা আর তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্কটা। এবার যেটা আমরা কোলরাউজ বলছি, দ্রবণের লঘুতার সাথে সাথে হচ্ছে মোলার পরিবাহিতার পরিবর্তন কিভাবে হবে, গাঢ়ত্বগুলো একটু দেখে নিবা, এই জায়গাগুলি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের যেগুলি লাগবে সেটা হচ্ছে এই কাপ্পার এককটা লাগবে, কি তোমরা যেটা বার করবে এটার একক, এর একক, এর একক, এর একক, এর একক খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবে।
দেখবা সেন্টিমিটার হবে না সেন্টিমিটার ইনভার্স হবে, সিমেন্স হবে না সিমেন্সের ইনভার্স হবে, Confusion মোল হয়ে হবে না মোল ইনভার্স হবে। এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসবে। কনফিউশন করা এর জন্যই বলছি এই একগুলি বার করবা, এটা বাড়ির জন্য হোম টাস্ক করবে। তো আমি পাশেটা রেখে দাও না স্যার। হ্যাঁ এখানে আছে দেওয়া একদম, তুমি জাস্ট খালি একটু ক্যালকুলেশন করবা, তাহলে একটু বুদ্ধিটা খুলবে। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? এইটুক গেলো তোমাদের তড়িৎ রসায়ন। এখন শুধু বাকি থাকলো তোমাদের ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রটা আমি একটু বলেই দিই যে ধরো অ্যানোড ক্যাথোড আমরা দেখছি তো, এবার অ্যানোডে কতটুকু জমা পড়বে বা ক্যাথোডে। যেখানে জমা পড়ে, অ্যাকচুয়ালি জমা পড়ছে কোথায়? ক্যাথোডে। ক্যাথোডে। খেতোটা ক্যাথোডে কী পরিমাণ জমা পড়বে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কত পরিমাণ কারেন্ট দিচ্ছ আর কত তুল্যাঙ্ক তুমি পদার্থটা নিচ্ছ। যত বেশি তুল্যাঙ্ক নিবা তত বেশি, যত বেশি কারেন্ট পাঠাবো তত এটা একটা সম্পর্ক, আর যত বেশি কারেন্ট পাঠাবা তত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি যেটা যাবে। ক্ষয় হবে, এদিকে যা জমা হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ফ্যারাডের দুটো সূত্র, আমরা পরের দিন দেখবো। ওই দুটো সূত্র করে একদম অঙ্ক দেখবো। এটা এই চ্যাপ্টারে একটু কঠিন পার্ট হচ্ছে এইটুকু, ফ্যারাডের সূত্র থেকে যে অঙ্কগুলি, আমরা পরের দিনে এই অঙ্কগুলি দেখবো। আজকে আমরা এই যে এখানে যতটুকু করছি এই অঙ্কগুলো একটু দেখবো। ঠিক আছে, চলো অফ করবো।